অনুষ্ঠানে আবৃত্তিকে না দেখে রত্না বেগম অদিতিকে জিজ্ঞেস করলো। শাহরিয়ার এবং আবৃত্তির বিয়ের কথাটা অদিতিও জানে। সে ভীষণ খুশি হয়েছে। ছোটবেলা থেকে দুজন একসাথে বড় হয়েছে। সমাজের চোখে একে অপরের সৎ বোন হলেও তাদের মাঝে সম্পর্কটা বেশ ভালো। বোনের পাশে শাহরিয়ারকে দেখে বুঝতে পারলো বাসায় আবৃত্তি একা রয়েছে। মিনিট পাঁচেকের মধ্যেই ওপর থেকে ঘুরে এসে অদিতি তার মাকে জানালো আবৃত্তি ঘুমিয়েছে। রত্ন বেগম কোনো প্রতিক্রিয়া দেখালেন না। সে ব্যস্ত হয়ে পড়লেন মেহমানদের সাথে। এক হিসেবে ভালোই হয়েছে, এখানে না এলে মেয়েটা কারোর সামনাসামনিও হবে না, আর কোনো কথাও হবে না। শাহরিয়ার চলে যাওয়ার পর আবৃত্তি ঘুমের চেষ্টা করলেও আর ঘুমাতে পারেনি। ঘুমটা ছাড়াছাড়ি ভাবে জড়িয়ে আছে তার দুই চোখে। এক কাপ চা বানিয়ে সে বারান্দায় এসে বসলো। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে দূরে অনুষ্ঠানের সবকিছুই। শাহনারার চোখে মুখে আলাদা এক দ্যুতি দেখা দিয়েছে। যে দ্যুতি দেখা দিচ্ছে সে দ্যুতি কি তার নিজের মুখেও রয়েছে? অজান্তে হাতের দিকে চোখ গেল তার। অনামিকায় জ্বলজ্বল করছে একটা আংটি। আংটিটা সাক্ষী দিচ্ছে সে এখন অন্য কারো সম্পদ। শাহরিয়ার নামক মানুষটার সিলমোহর লেগেছে তার। দূরে দেখা যাচ্ছে ওয়াজিফা এবং শাহরিয়ারকে। তাদের একত্রে দাঁড়িয়ে করিয়ে ওয়াজিফার বাবা কিছু একটা বলছে। লজ্জায় রাঙা হয়ে আছে ওয়াজিফার মুখ। বুকের ভেতরটা চলে উঠল আবৃত্তির। ওয়াজিফা যেন আরও কিছুটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। আর শাহরিয়ার তাকে দেখে ফিক করে হেসে উঠল আবৃত্তি। মনে হচ্ছে কেউ যেন একদলা নিম পাতা তার মুখে জোর করে ঢুকিয়ে দিয়েছে। সেটা না পারছে গিলতে আর না পারছে ফেলে দিতে। গলার কাছটায় কিছু একটা কামড়াচ্ছে আবৃত্তির। আয়নায় দেখার জন্য রুমের ভেতরে এলে দেখতে পেল লাল হয়ে আছে ওইখানটাই। দিব্যি প্রকাশ করছে কারো ভালোবাসার চিহ্ন। ওখানে হাত বোলাতে বোলাতে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্তটা নিয়ে ফেলল সে। আলমারি থেকে বের করে আনলো শাহরিয়ারের পোশাকের সাথে মেলানো শাড়িটা। আয়নার সামনে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, দূরত্ব সইতে যখন কষ্ট হয় তখন রাগ ঠাক রাখাটাও উচিত নয়। নাক দিয়ে চুইয়ে রক্তের ধারা গড়িয়ে আসছে। মাথাটা কেবল ঝিমঝিম করছে না, সাথে দুই চোখও ব্যথা হচ্ছে তার। দুই ফোঁটা রক্ত শাড়িতে পড়তেই যেন হুঁশ ফিরল তার। দূর থেকে আলো অন্ধকারে দৌড়ে আসছে শাহরিয়ার। তার দিকে হাত বাড়িয়েও তাকে ধরতে পারল না আবৃত্তি, কিন্তু শাহরিয়ার তাকে ধরে ফেলল। তার ভাউতে মাথা রাখতে রাখতেই আবৃত্তি কেবল শুনতে পেল তার নাম। অনেকে বলে ভালোবাসাটা হচ্ছে অনুভূতি, আবার কেউ বলে ভালোবাসাটা বোকামি। কারো কারোর মতে তো ভালোবাসা বলতে কিছুই নেই, যা আছে কেবল মোহমায়া। কিন্তু হোক সেটা মোহমায়া কিংবা ভালোবাসা, তার রং কেমন? কখনো কেউ খুঁজে পেয়েছে সেই রংটাকে, যে রঙের হয় ভালোবাসা কিংবা কোনো আকৃতির? বঙ্কিমচন্দ্রের সেই বিড়াল গল্পের মতো বলতে ইচ্ছে হয়, আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি? ভালোবাসলে চোর হতে হয় রে, চোর হতে হয়। এই যে তোকে এক পলক দেখে তার সেই ছবিটা মনের ফ্রেমে সাজিয়ে রাখার চোর, কিংবা নানান বাহানায় তার থেকে তার নিজস্ব সময় চুরি করে নিজের নামে লিখে নেওয়াটা। আবৃত্তির প্রতি শাহরিয়ারের ভালোবাসাটাও ঠিক এমন। কিছু সময় পূর্বে আবৃত্তি যখন গেটের বাইরে গিয়েছিল ফুলের জন্য, ঠিক সেই মুহূর্তে একটা বল এসে লাগছে তার নাক বরাবর। এলাকার বাচ্চারা খেলছিল সেখানে, থেকেই বলটা এসে লেগেছে আবৃত্তির মুখে। আগ পিছু কিছু বুঝে ওঠার আগেই জ্ঞান হারিয়ে আবৃত্তি তাকে বাড়ির ভেতরে না নিয়ে রিস্কায় করেই হাসপাতালের দিকে রওনা দিয়েছে। শাহরিয়ার ইমার্জেন্সি রুমে দায়িত্বরত ডাক্তার জানালেন ভয়ের কিছু নেই, আবৃত্তি ঠিক আছে, কিন্তু আচমকা ভয়ের কারণে জ্ঞান হারিয়েছে। অল্প সময়ের মাঝে জ্ঞান ফিরবে। তবুও শাহরিয়ারের মনে ভয় গেল না। সে একটা কেবিনে আবৃত্তিকে শিফট করার অনুরোধ করলো। হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞের সাথে কথা বলল, তার মনের ভয় এবং আবৃত্তির অসুস্থতার কথা জানালো। প্রবীণ ডাক্তার প্রেমিক শাহরিয়ারের কথায় স্মিত হাসলেন। তাকে আশ্বাস দিয়ে বললেন, কিন্তু এর জন্য তো আমরা অপেক্ষা করতে পারি না। কবে নাগাদ লক্ষণ দেখা দিবে, এরপর আমরা চিকিৎসা নেব? কোনো চিকিৎসা না দিন পরীক্ষা করতে তো সমস্যা নেই। সেটা হলে আমার থেকে অনেক খুশি আর কেউ হবে না। পরীক্ষার জন্য আবৃত্তির ব্লাড নেওয়া হলো। জ্ঞান ফেরার পর আবৃত্তি দেখতে পেল সে হাসপাতালে শুয়ে আছে। তার ডান হাতে থেকে রক্ত নেওয়া হচ্ছে। পাশে শাহরিয়ারকে দেখে বলল সে, হসপিটালে কেন? জ্ঞান ছিল তোমার? কেউ বলেছিল বাইরে যেতে? আমি না দেখলে পড়ে থাকতে রাস্তায় কি হতো খেয়াল আছে? আর একটু বাইরে গিয়েছিলাম, কে জানতো বলে সে আমার মুখেই লাগবে।
শাহরিয়ারের ইচ্ছে হলো আবৃতিকে তুলে একটা আছাড় দিতে, কিন্তু সে দাঁত কামড়ে বলল, আচ্ছা, সেটাই তো। আপনার মনে কখন কেচে আপনি নিজে জানেন না। বললেন অনুষ্ঠানে যাবেন না, আবার শাড়ি পরে নিচে নেমেছেন। দুইবার শাড়ির সাথে পেঁচিয়ে পড়তে পড়তে বেঁচে গিয়ে এখন নাক ফাটিয়ে বসলেন। আমার বাচ্চারা বড় হয়ে কি জানবে? বিয়ের দিনই তার মায়ের নাক ফাটিয়ে দেওয়া হয়েছিল। নাক ফাটা মা? একে তো শাহরিয়ারের সামনে বারবার নিজেকে এলোমেলো করে ফেলেছে আবৃতি, নিজেকে এর মাঝে এসব শুনে লজ্জায় লাল হয়ে গেছে সে। এই হাতে ভর দিয়ে উঠে বসতে বসতে বলল, আপুর হলুদ ছিল, এখানে না থাকলেও হতো। আপুর জন্য পুরো পরিবার রয়েছে। আমার জন্যও থাকতো। তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না। আর ওয়াজিফার থেকে কিছুটা দূরে থেকো। মেয়েদের ইমোশনাল ডিস্টেম্পার বলেও কিছু আছে। আচ্ছা, শরীর ভালো লাগলে এবার বাড়ি ফিরবে? রিকশায় উঠে শাহরিয়ারের ফোন হাতে নিয়ে দেখতে পেল প্রায় 20 খানেক মিসড কল। তার মা এবং ওয়াজিফা গেটের কাছে এসে আবৃতিকে হাত ধরে নামিয়ে অন্ধকারের দিকে এগিয়ে গেল শাহরিয়ার। কয়েক মুহূর্তে এলোমেলো অধর বর্ষণে সিক্ত করে ফিসফিস করে বলল, দাদির বাসায় থাকার প্রয়োজন নেই, নিজ রুমে থাকবে। তোমার সাথে আমার আবার আগামীকাল কথা হবে। কাল কালো রঙের শাড়িটা পরবে, আর ফোনটা সাথে রেখো। নিমেষেই চলে গেল শাহরিয়ার। আবৃতির রুমে ফিরে শাড়ির বদলে ফেলল। হালকা গোলাপি রঙের জর্জেট শাড়ি, কপালে ব্যান্ডেজ এবং খোলা চুলে যখন নিচে নেমে এলো, তখন তার দিকে তাকিয়ে দুইবার শ্বাস নিতে ভুলে গেল বর্ণ। সে তো এমনটাই বলল, বয়সে ছোট না হলে আজকেই বিয়ের প্রস্তাব দিত। দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে বসতেই বর্ণ অনুনয়ের স্বরে বলল। আবৃতি হেসে তার হাতে হাত রাখতেই চোখ পড়ল শাহরিয়ারের দিকে। সে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, অথচ তার পাশে বসেও আজিফা তখন ব্যস্ত পুরো রাজ্যের কথা বলতে। কিছু সময় পর একটা অ্যানাউন্সমেন্ট হলো। সেখানে ওয়াজিফার বাবা জানালেন খুব দ্রুত এক হতে চলেছে শাহরিয়ার এবং ওয়াজিফা। এই বিয়ের পরেই তাদের বাগদান সম্পন্ন করবে। আবারও এমনটা হতে পারে আগামীকালকেই। আবৃতি কোনো কথা বলল না, সে কেবল অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল তার ছোট চাচার দিকে। অপরদিকে তার চাচা যেন দুই চোখ দিয়ে গিলে খাবে শাহরিয়ারকে। সেটা সময় বলবে মামা। এখন আমরা যে অনুষ্ঠানের জন্য এসেছি সেটা করা যাক। এক কাজেই দুই কাজ হওয়া অসম্ভব নয় কিন্তু। সময় সাপেক্ষ ব্যাপার মামা। হতে পারে আগামীকাল সকালের মধ্যেই আপনাদের মতামত বদলে ফেলতে বাধ্য হবেন। কারো অনুমতি না নিয়ে বিয়ে নামক একটা সারা জীবনের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ওয়াজিফার মতামত রয়েছে? একা ওয়াজিফার মতামতে কি চলবে? তুমি কি বলতে চাইছো? তোমার এই বিয়েতে অমত ছিল? মতামত জানতে চেয়েছিলে কেউ? কথাটা এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। শাহানারা স্টেজ থেকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। বরপক্ষের লোকজন এলো বলে আবৃতির মাথাটা তখনও ঝিমঝিম করছে। বলটা প্রথমে কপালে লেগে তারপর নাকে এসে লেগেছে। তবুও সে উঠে দাঁড়ালো, হাত বাড়িয়ে শাহরিয়ারের পাঞ্জাবির হাতা শক্ত করে ধরে বলল, ও বাড়ির লোকজন আসতেছে মামা, আপনারা দুজন পরে কথা বলবেন না হয়। কথাটা ওয়াজিফার মামা উদ্দেশ্য করে বললেও যেন স্পষ্ট নিষেধ ছিল শাহরিয়ারের প্রতি। বাধ্য প্রেমিকের মতো কথা মেনে নিল শাহরিয়ার। তাদের দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখে চিন্তায় মুষড়ে গেল শাহরিয়ারের মা। আবৃতির চোখে মুখে একটা অধিকার বোধ স্পষ্ট দেখতে পাচ্ছে সে। তার ছেলেটাও আশ্রয় দিচ্ছে সেই অধিকারকে। কিন্তু মেয়ের বিয়ের অনুষ্ঠান নষ্ট করতে চাইলেন না ভদ্রমহিলা। তাদের দাঁত চেপে সবটা সহ্য করে যাচ্ছেন। অপরদিকে শাহরিয়ার শক্ত হাতে আবৃতির হাত জড়িয়ে ধরে মায়ের দিকে চাইল। এ যেন ছিল স্পষ্ট হুঁশিয়ারি। দুই প্রান্তে দাঁড়িয়ে দুইজন মানুষ আর চুপ করে থেকেও এক যুদ্ধ চালিয়ে যাচ্ছিল, কেবল শাহানারার বিয়েতে কোনো ঝামেলা করতে চায় না বলে। একের পর এক গান এবং নাচ যখন পরিবেশ মুখরিত, তখন শাহরিয়ার আবৃতির পাশে চেয়ারে বসে বলল, আমাদের মেয়ের বিয়ের এর থেকেও ধুমধামে দিবে। তখন কি আফসোস করবে এমন একটা হলুদ সন্ধ্যার জন্য? আমাদের মেয়ে? শোনো, আমার পুরো এক হালি বাচ্চা চাই, পুরো এক হালি। তবে ডিমের নয়, আমের। মানে? মানে আমাদের 5টা বাচ্চা হবে। কেন? এরপর আমি মরে যাই আর আপনি আমার শোকে তাজমহল বানাবেন? তাজমহল নয়, তোমার জন্য শাহমহল বানাবো। আর কই জানো? এই যে আমার হৃদয়।
আবৃতি কিছু না বলে চুপচাপ স্টেজের দিকে তাকিয়ে নিল। তারা সব কাজিন একত্রে বসেছে। আবৃতি বসেছে কণার দিকে শেষ চেয়ারে। সেখানে মাঝে মধ্যে এসে বসছে শাহরিয়ার, আবার উঠে দায়িত্ব পালন করছে। ছবি তোলার সময় হলে সবাই একত্রে দাঁড়ালো। ঠিক সেই সময় শাহরিয়ারের মা একটা কাজে ডাক দিল আবৃতিকে। বাধ্য মেয়ের মতো নেমে যেতে শুরু করলো। ক্যামেরাম্যানের একের পর এক ক্লিক। আলোর ঝলকানিতে যেন চারপাশের বন্যা বইছে। গোটা কয়েক ছবি তোলার পর বিষয়টা বুঝতে পারে শাহরিয়ার। কিছুটা রাগ নিয়ে সে নেমে যায় স্টেজ থেকে। সবার খাওয়া দাওয়া তদারকি ছেলেদের থাকলেও বাড়ি থেকে কিছু মেয়ে এসেছে যাদের খাওয়ার দায়িত্ব পড়েছে আবৃতির ওপর। তাদের খাবার বেড়ে দেওয়ার সময় একজন বয়স্ক মহিলা খুঁটিয়ে খুঁটিয়ে সব জিজ্ঞেস করলো তাকে। বাবা নেই জেনে ভীষণ আফসোস করলেন। খাবার শেষে ভদ্রমহিলাকে দেখা গেল শাহানার মা এবং রত্না বেগমের সাথে। তিনি ভনিতা না করেই নিজের ছোট নাতির জন্য চাইলেন আবৃতিকে। আপত্তি না থাকলে আগামীকালকেই উঠিয়ে নিয়ে যেতে চাইছেন। তার ছোট নাতি এসব আয়োজন করে বিয়ে পছন্দ করে না। তাছাড়া যেহেতু বাবা নেই, তাই তারও আর কোনো চাহিদা রাখবে না। শাহরিয়ারের মা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। এই বিয়েতে সবচেয়ে আগ্রহ দেখালেন তিনি, যেন এই মুহূর্তেই বিয়ে দিয়ে দিবেন। রত্না বেগম এমন গদগদ ব্যবহারের কারণ বেশ বুঝতে পেরেছেন। ছেলের এমনিতেও কোনো সমস্যা নাই, কেবল ক্যান্সারের লক্ষণ দেখা দিয়েছিল। আপাতত সে সম্পূর্ণ সুস্থ। এই কথাও ঢোকালেন না ভদ্রমহিলা। কিন্তু এটা জানার পর রত্না বেগম না করলেন। তিনি বললেন, আমি আমার মেয়েকে সারা জীবন কাটার উপর হাঁটিয়েছি, আগামীকালও হাঁটাবো, কিন্তু জনম ভরে দুঃখ দিব না। ওর বাবা নেই বলে আমি ওকে পানিতে ভাসাবো না। আর যদি আপনাদের ছেলে মরে যায়, তখন দোষ পড়বে আমার মেয়ের। তখন বলবেন এই মেয়ে অলক্ষী, নিজের বাপকে খেয়েছে, এরূপ স্বামীকে খেলো। তাছাড়া আমি এত কথা বলছি বা কেন? আমি বিয়েতে রাজি নই। স্বামীর সোহাগ তার চেয়েও দামি। শাহানা বেগম বোঝানোর চেষ্টা করলেন, কিছু করতে পারলেন না। রত্না বেগম চলে গেলেন অনুষ্ঠান ছেড়েই অপরদিকে। আবৃতি শাহানার হাতে মেহেদি লাগাতে বসবে, কিন্তু মায়ের ডাকে চলে গেল। দাদা সাহেব ফিরেছেন। সবটা জেনে সে শাহরিয়ারকে নিজ রুমে রাখলেন। হলুদের অনুষ্ঠানে ততক্ষণে শেষ হয়েছে। আগামীকালটা কেটে গেলে সব বলবো আমি। দাদার রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে বসে থাকা তার বাবার উদ্দেশ্যে শাহরিয়ার বলল, বাবা, আজ আপনাকে একজনকে বেছে নিতে হবে, আবৃতি নাকি ওয়াসিফা। একটা কথা মাথায় রাখবেন, একজনকে বেছে নিলে আপনি আপনার ছেলেকে সবসময় পাবেন, কিন্তু অপরজনকে বেছে নিলে পুরো জীবনের জন্য আপনার ছেলেকে হারাবেন। সিদ্ধান্ত আপনার, এবং আমি এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত জানতে চাই। আবৃতির হাত থেকে কোকের গ্লাসটা কেড়ে নিয়ে শাহরিয়ার এক চুমুকে শেষ করে ফেলল। অদ্ভুত এই মেয়েটা। কোকের কার্বন ফেভারেজও অ্যালার্জি হতে পারে, এটা আবৃতিকে না দেখলে কেউ জানবেও না। ইতিমধ্যে মেয়েটার কান চুলকানো শুরু হয়েছে। দীর্ঘশ্বাস ফেলে শাহরিয়ার বলল, তবে তুমি এটা কেন খাচ্ছিলে? যে গরম পড়েছে, না খেয়ে উপায় আছে? দেখো পাখি, তুমি যা ইচ্ছা করবে আমি মানব, কিন্তু শরীরের সাথে কোনো আপোষ নয়। তাছাড়া তোমাকে করে তুলে নিয়ে যাওয়াটা একটু কষ্টের। শেষ কথাগুলো অনেকটা ধীরেই বলল শাহরিয়ার। আবৃতি সেই কথা শুনে চোখ ছানা পড়া অনেক কষ্টে ঢোক গিলে নিয়ে সে প্রশ্ন করল, আমি মোটা? না, এই তো ছোট করে একটা বাচ্চা হাতি আর কি। আমি হাতি? আবৃতির গলা ধরে এসেছে। তাকে কেউ কোনো দিন মোটা বলেনি। সে তো মোটার গোছেও যায় না। তবে কেন? নাক চুলকাচ্ছে তার। চোখ দিয়ে প্রায় পানি চলেই এসেছে। এই পরিস্থিতিতে হো হো করে হেসে ফেলল শাহরিয়ার। আজ সকালে মায়ের সাথে এক দফা তর্ক হয়েছিল তার, তাই আবৃতিকে নিয়ে বেরিয়েছে ফ্ল্যাট দেখবে বলে। শাহরিয়ারের তো দেখাই আছে, এখন কেবল আবৃতি নিজ হাতে গুছিয়ে নিবে। বিল্ডিংয়ের সামনে গাড়িটা থামিয়ে আগে এক চামচ সিরাপ খাইয়ে দিল আবৃতিকে। অ্যালোপ্যাথিতে কাজ হচ্ছে না বলেই এই অ্যালার্জির জন্য তাকে হোমিওপ্যাথিক খাওয়ার পরামর্শ দিয়েছিল শাহরিয়ারের বন্ধু। কিন্তু ওষুধটা মারাত্মক তেতো। মুখে দিয়ে চোখ মুখ বন্ধ করে রইল আবৃতি। উপরন্তু এটা খাওয়ার পর আবার পানি খাওয়া যাবে। মেয়েটাকে এই অবস্থায় দেখে ভীষণ মায়া হয় তার। একটা চকলেট ছিঁড়ে ওর মুখের ভেতরে ঢুকিয়ে দিয়ে বলল, চকলেটে বাদাম আছে, তোমার ভালো লাগবে। আবৃতি কিছু বলল না, কারণ ইতিমধ্যে তার পিঠ গ্রীবা চুলকানো শুরু করেছে। যত দ্রুত সম্ভব ভিতরে যেতে হবে, ধারালো কিছু একটা লাগবে। লিফটে ওঠার পর অস্থিরতা আরও বাড়ল। তার ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করে সে জিজ্ঞেস করলো, ওয়াশরুম?
ওদিকে। কিন্তু আবৃতে, তুমি শরীরে পানি লাগিও না, এতে হ্রাস বাড়বে। অসহ্য লাগছে। বেডরুমে গিয়ে বিশ্রাম করো, আমি 5 মিনিটের মধ্যে আসছি। বেডরুমটা ঠিক যেন মনের মতো সাজানো হয়েছে। পুরো ঘরটা এক আদুরে আদুরে ভাব। এমন আসবাব নেই। একটা পাশে ক্লোজেট, যেটার পুরোটাই আয়না, অপর পাশে বিছানা। এখান থেকে বাইরে বারান্দা স্পষ্ট দেখা যাচ্ছে। বারান্দায় কি ফুটেছে? ব্লু ডেইজি। কিন্তু বাইরে যাওয়া হলো না। এসি অন করে গায়ের ওড়না ফেলে টান টান হয়ে শুয়ে পড়ল সে। ওষুধ কাজ করা শুরু করেছে, তবে কিন্তু কখন ঘুমিয়েছে সেটা খেয়াল হলো না। ঘুম ভাঙল কিছু একটার খোঁচায়। ছোট বাচ্চাদের নাড়ু করে দেওয়ার পর সদ্য গজানো চুল হাত দিয়ে সেসব সরিয়ে দেওয়ার চেষ্টা করে আবৃত্তি, কিন্তু ঘুম হালকা হতেই বুঝতে পারে হে, এটা আর কেউ নয়, শাহরিয়ারের মুখ। অপ্রস্তুত হয়ে পড়ে সে নিজেকে প্রেমিক পুরুষের বাহুতে দেখে। প্রেমিক পুরুষ না তো, এ যে তার বৈধ পুরুষ। তার গালে হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, কখন এলেন? তুমি যখন ঝুলে ঝুলে ঘুমাচ্ছিলে। আমি মোটেও ঝুলে ঘুমাইনি। তোমাকে দেখে বোঝা যায় না তুমি এত কথা বলতে পারো। আপনাকে দেখেও বোঝা যায় না আপনি 2 নৌকায় পা দিয়ে চলতে পারেন। 4 নৌকা অবধি অনুমতি আছে। আবৃত্তি কিছু না বলে চুপ রইল। শাহরিয়ারের হাতে সরিয়ে দিয়ে উঠে বসতে চাইল। এতে বন্ধন আরও দৃঢ় হলো। সে কিছুটা ধীর গলায় বলল, আমি যাকে চাইবো কেন তাকে অন্য কেউ চাইবে তার দোয়াতে? আপনি আবার স্বপ্ন মানব, কেন অন্য কেউ আপনাকে তার স্বপ্নে দেখবে? আমি আপনার দায়িত্ব, তবে অন্য কারো দায়িত্ব কেন আপনার হবে? আপনি আমার কেবলমাত্র আমার জন্যেই যদি আমাকে হতে হয়, তাহলে পুরো পৃথিবীর সামনে বেহায়া আমি হব। এতে লজ্জা কিসের? আবৃত্তির গলায় কিছু একটা ছিল, সেটা শাহরিয়ার কেবল মন নয়, স্পর্শ করলো মস্তিষ্ক। স্ত্রীর হাতে হাত রেখে অনুমতি বা অনুনয়ের সুরে জিজ্ঞেস করলো। মেয়ে আবৃত্তি তিরতির করে কাঁপতে থাকা আখি পল্লব এবং অধরের কোণে লেপ্টে থাকা অল্প হাসির অনুমতি নিয়ে শুরু হলো নতুন এক ভালোবাসার পথ চলা। যেই পথ চলায় একে অপরের হাত ধরে এগিয়ে যাবে এক প্রেমিক যুগল সহস্রাধিক মাইল। বিকেলবেলা শাহানারা বিয়ের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হলো শাহরিয়ার এবং আবৃত্তি। তাদের দূর থেকে দেখে বিরক্ত বোধ করছিল শাহরিয়ারের মা। ভদ্রমহিলা পৃথিবীতে অন্য যে কোনো মেয়েকে তার ছেলের বউ করতে রাজি, কিন্তু এই মেয়েকে নয়। কেন রাজি না তার কোনো যথেষ্ট কারণ নেই তার কাছে। কেবল রাজি না, এই মেয়ে ছাড়া রাস্তার কোনো এক মেয়ে নিয়ে এলেও সে রাজি। কেবল এই মেয়ে চায় না তার। সে ভাবছে মেয়ের বিয়ের পর ওই শাহপরান মাজারের সেই হুজুরের কাছে যাবে, যার থেকে পানি আর চিনি পড়া এনে খাইয়ে তার ভাইয়ের প্রেমের ভোট দাঁড়িয়েছিল। কবিরাজের এলিম আছে, কয়েকটা তাবিজ আর পানি পড়ায় বেশ কাজ হয়। ভালোই ভালোই আজকের অনুষ্ঠান মিটে গেলে আগামীকালকেই সে যাবে ওয়াজিফার মাকে নিয়ে। ওয়াজিফা আবৃত্তির দিকে তাকিয়ে মন খারাপ করে রইল। শাহরিয়ারের সাথে মেলামেশাটা সে নিতে পারছে না। আবৃত্তির কাছাকাছি যেতেই বুঝতে পারলো দুজনে গা দিয়ে একই গন্ধ আসছে। তার মানে হাত পা ঠান্ডা হয়ে গেল তার। নারী নাকি প্রলয়ঙ্কারী। সে কাজের বাহানে আবৃত্তিকে ডেকে নিল উপরের ফ্ল্যাটে। তার সাথে আগের মতোই ব্যবহার করলো। কেবল আবৃত্তি লিফটে থাকা অবস্থায় বাড়ির মেন সুইচ বন্ধ করে দিল। সবাই ভাবলো বিদ্যুৎ চলে গেছে। বাড়ির ভেতরে কাজ না থাকায় কেবল অন করা হলো অনুষ্ঠানের জন্য। বরাদ্দকৃত জেনারেটর আর আবৃত্তি তার ফোনটাও যে রয়ে গেছে শাহরিয়ারের কাছে। কখনো কখনো মানুষ সৃষ্ট বিপদ ক্ষতি কেন স্পর্শ করতে পারে না। আবৃত্তির জন্য এই সময়টা ঠিক তেমন। শাহরিয়ার ফ্ল্যাটের সামনে থেকে লিফটে উঠে কেবলই নিজেদের ফ্ল্যাটের সামনে এসেছে, অমনি তার হুট করে মনে হলো এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াটা ভীষণ প্রয়োজন। নিচে ঠান্ডা পানি পাওয়া গেল, খাওয়া হবে না ভেবেই নিজের ফ্ল্যাটে নেমে পড়েছিল সে। বাসায় ঢোকার কয়েক মুহূর্ত পর বিদ্যুৎ চলে গেল। অন্ধকারে তেমন ভয় পায় না সে, কিন্তু এই উঁচু হিল করে সিঁড়ি দিয়ে নামার সাহস হলো না তার। তাই অপেক্ষা করছিল কখন বিদ্যুৎ আসবে। প্রায় 8 ঘন্টা পার হলেও বিদ্যুৎ এলো না। হাতড়ে হাতড়ে রান্নাঘরে গেল, মোমবাতি নেই। তাদের বাসায় থাকার কোনো প্রয়োজন হয় না। ম্যাচের কাঠি জ্বালিয়ে কোনোভাবে অদিতির রুম অব্দি গেল সে। অর্গানিক অয়েল ব্যবহার করে সুগন্ধি মোম তৈরি করে অদিতি মাত্রই এসবের নতুন ব্যবসা শুরু করেছে সে। সেখান থেকে একটা মোম জ্বালিয়ে ফিরে এলো ড্রয়িং রুমে।
মোমটা ধীরে ধীরে জ্বলছে, যতই জ্বলছে চারিদিকে এক গন্ধ ততই ছড়িয়ে যাচ্ছে। আবৃতি ঠান্ডা পানি খাওয়ার কথা প্রায় ভুলেই বসেছিল। ফ্রিজ থেকে এক বোতল পানি বের করে সে পুরোটা খেয়ে ফেললো এবং বসে বসে অপেক্ষা করতে লাগলো কখন বিদ্যুৎ আসবে। কিন্তু বিদ্যুৎ আসার পূর্বেই তার দুই চোখে ঘুম নেমে এলো। মাথার নিচে দুটো কুশন নিয়ে মোমবাতির মৃদু আলো এবং সুগন্ধিতে ঘুমিয়ে থাকা মেয়েটা যদি জানতো যে তাকে কষ্ট দেওয়ার কত জঘন্য পরিকল্পনাই না করেছিল। প্রিয় মানুষটাকে অন্য কারোর সাথে দেখলে সহ্য করাটা কষ্টকর নয়, ভীষণ যন্ত্রণাদায়ক। দম বন্ধ হয়ে আসে। খুব ভালো গোছালো স্বভাবের মেয়েটাও প্রিয় মানুষের বিচ্ছেদে কেমন পাগল পাগল হয়ে যায়। এমন চিন্তা করে যে নিজে মরে যাবে, আবার চিন্তা করে সে কেন মরবে। যে মানুষটা তার মাঝে চলে এসেছে তাকেই মেরে ফেলবে। এই যে নানান ধরনের চিন্তা আসে মাথায়, অথচ নিজে শেষ করে দিতে ভয় পায় না। সে ভয় পায় ইহজগৎ শেষ হলেই কি সব শেষ। ওয়াজিফার মনে ছোট্ট সময় থেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে বড় হলে শাহরিয়ারের সাথে তার বিয়ে হবে। ছোটবেলায় পুতুল খেলার বয়সে সে এসব শুনেছে। কিশোরী বয়সে রঙিন স্বপ্ন কিংবা বসন্তের প্রথম স্পর্শ সব কিছুই তো ছিল শাহরিয়ারকে ঘিরেই। বারবার প্রত্যাখ্যিত হয়েও সে ছুটে গেছে মায়ের কাছে, কাঁদতে কাঁদতে জানিয়েছে প্রত্যাখ্যিত হওয়ার গল্পটা। প্রতিবার তার মা এবং ফুপু তাকে সান্ত্বনা দিয়েছে, বিশ্বাস করিয়েছে তারা আছেন তো। শাহরিয়ার তামাশা করে ওসব বলে, কিন্তু ওয়াজিফা জানতো সেসব নিছক তামাশা ছিল না। সে নিজেও বারবার বেরিয়ে আসতে চেয়েছে এই চোরাবাড়ি থেকে, কিন্তু তার পরিবার দিয়েছে কই। জোর করে চাপিয়ে দেওয়া সম্পর্ক কিংবা প্রত্যাখ্যান সব মিলিয়ে তো নিজেকে বাঁচিয়ে রেখেছিল সেই মানুষটা তার, কেবল তার। কিন্তু চোখের সামনে অন্য কেউ তার আদর গায়ে মেখে ঘুরে বেড়াচ্ছে, সেটা সহনীয় ক্ষমতা যে নেই ওয়াজিফার। আবৃতি তার শত্রু নয়, সে আবৃতির ক্ষতি করতে চায়নি, কিন্তু তার কাজের কারণে মেয়েটা যে মারা অবধি যেতে পারে এটা যখন সে বুঝতে পারলো, তখন ছুটে গেল ওইদিকে। মেন সুইচ অন করে দিল, অপেক্ষা করতে লাগলো লিফট কখন আসবে। কয়েক মুহূর্ত পর লিফট চলে এলো এবং দরজা খোলার পর দেখা গেল সেখানে কেউ নেই। ওয়াজিফা আরও বেশি ভয় পাচ্ছিল, মনে মনে বারবার বলছিল মেয়েটা যেন কোনো ক্ষতি না হয়, ক্ষতি হলে নিজেকে মাফ করতে পারবে না। বিদ্যুৎ চলে এলো, আবৃতির ঘুম ভাঙল না, সে গভীর ঘুমে মগ্ন। এদিকে শাহানার আর বিদায় হলো। রত্ন বেগম আজ শাশুড়ির কাছে থাকবেন। আবৃতিকে না দেখে সে খোঁজ করেছিল, যখন দেখতে পেয়েছে মেয়েটা ঘুমিয়েছে তখন বাইরে থেকে দরজা লক করে রেখে গিয়েছে। তাই ওয়াজিফা আবৃতির খোঁজ করেও পায়নি। উপায়ন্তর না পেয়ে মেয়েটা শাহরিয়ারকে জিজ্ঞেস করলো, আবৃতিকে দেখেছো? কেন বলো তো? একটু প্রয়োজন ছিল। ও ঘুমাচ্ছে। ঠিক আছে, ও অসুস্থ হয়ে পড়েছে? এমনি ঘুমাচ্ছে, কেন বলো তো? না এমনি। ওয়াজিফারা ওপরতলায় আসতেই গতকালের কথা পুনরায় উঠল। ওয়াজিফার বাবা তিনি নিজের বোনকে ডেকে বললেন, কোন কথা ভাই? আমিও জানি, কিন্তু এই নোংরা মানসিকতার লোকেদের সাথে আমার কথা বলতে ইচ্ছে করে না। দেখলে তো কেমন গায়ে পড়া স্বভাব। কিন্তু আজকে কেবল মেয়েটা বিদায় দিলাম। এই সময় ফয়সাল সাহেব এবং শাহরিয়ারের বাবা এলেন। তাদের সামনে কথা বলা হচ্ছিল। ওয়াজিফার বাবা বললেন, ওয়াজিফার বাবার কথায় রেগে গেলেন ফয়সাল সাহেব। নিজের রাগকে দমন করে হাসতে হাসতে বললেন, আমার পরিবারে কি সামর্থ্য নেই? আবৃত আমার ঘরের মেয়ে, তার স্বামীকে সাহায্য করার মতো যথেষ্ট রয়েছে আমাদের। তাছাড়া আমি নিজেই চাই আবৃতি এবং শাহরিয়ারের বিয়েটা হোক, এমনকি শাহরিয়ারের বাবাও চায়। এজন্যই আমরা দুজন এসেছি তোমাদের সাথে কথা বলতে। আমি ছেলে জন্ম দিয়েছি। পৃথিবীতে যদি ওর ওপর কারো হক থেকে থাকে তবে সেটা রয়েছে আমার। আমি চাই না আবৃতিকে আমার জীবনে। শাহরিয়ারের মায়ের কথা শুনে ভীষণ বিরক্ত হলো তার স্বামী। বাবার সামনে স্ত্রীর সাথে উঁচু গলায় কথাও বলতে পারছে না। ফয়সাল সাহেব বারবার ছেলেদের শিখিয়েছেন ঘরের স্ত্রী অত্যন্ত নাজুক অবস্থায় থাকে, তারা বাবার ঘর ছেড়ে পরের বাড়িতে থাকে কেবল স্বামীর ভরসায়। তাই স্বামীর উচিত সবসময় স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা। আবৃতির বাবা মার যাওয়ার পর এই কথায় আরও বেশি জোর দিয়েছেন ভদ্রলোক। স্ত্রীর সাথে কোনো পরিস্থিতিতে খারাপ ব্যবহার করা যাবে না, শাসন করবে ঘরের দরজা দিয়ে লোকচক্ষুর আড়ালে। নিজের রাগকে সংযত রাখে ফয়সাল সাহেব বললেন,
তুমি নিজেকে জেদ দেখাচ্ছ, অথচ তোমার ছেলে কি চাই সেটা কখনো ভেবেছো? ছেলেরা অনেক কিছু বায়না করে, তাই বলে সব দিতে হবে? এমন অবস্থায় শাহরিয়ার প্রবেশ করলো। মায়ের সামনাসামনি দাঁড়িয়ে বলল, বিবাহিত ছেলের আবার বিয়ে দিবে মা? আমি আবৃত্তিকে বিয়ে করেছি। শাহরিয়ারের মা এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না। ধপাস করে ফ্লোরে বসে পড়লেন। তাকে হাত দিয়ে ধরে তার পাশে বসে পড়ল ওয়াজিফা। দরজার সামনে দাঁড়িয়েছিল, সে রুমের ভেতরে চলে গেল। ব্যাগ গোছানো দরকার। এখানে থাকা সম্ভব নয় আর। নিজেকে আর কষ্ট দেওয়া যায় না। বেঁচে থাকতে হবে তাকে। কারোর জন্য মরে যাওয়া মেয়ে সে নয়, নিজেকে নিয়ে বাঁচতে হবে। এতদিন যা হয়েছে, যা করেছে, সে সব ভুল করেছে। সৃষ্টিকর্তার কাছে মাপ চাইলে সব কিছুর মাপ পাওয়া যায়। সে মাপ চেয়ে নিবে, কিন্তু পেছন ফিরে তাকাবে না। যদি সে জানতো ইতিমধ্যেই তৃতীয় ব্যক্তি হয়েছে, তবে এইখানে থাকতো না। যে মানুষের জন্য এত কিছু, সে যদি অন্যের হয়ে যায়, সেখানে কিছু করার থাকে না। করাটাও বোকামি। মিনিট 10 পর ব্যাগ হাতে বেরিয়ে এলো সে। তাকে চলে যেতে দেখে শাহরিয়ারের মায়ের কান্নায় আরো বেড়ে গেল। সে অনুনয় করে বলল, মারে, এত রাত হয়ে গেছে, তুই এখন যাস না, সকালে যাবি। আমি তোকে দেওয়া কথা রাখতে পারিনি বলে তুই আমারে ফালাই দিবি? না ফুপু, তোমাকে আমি ফেলবো কেন? আমার কাছে তুমি সব সময় আগের মতোই থাকবে। কিন্তু ফুপু, এখানে যে আমার আর থাকা চলে না। আমি যাকে চেয়েছিলাম তার ভালোবাসা মেখে অন্য একজন আমার সামনে চলবে, এটা সইতে পারবো না। এভাবে বেঁচেও থাকাটা কষ্ট হবে। এর থেকে না হয় আমি দূরেই চলে যাচ্ছি। কারোর সুখে কুনজর হতে চাই না। আমায় আটকে রেখো না, আমি আসছি। শাহরের সামনে দাঁড়িয়ে বলল, যে মেয়েটার দায়িত্ব নিয়েছো তাকে আগলে রেখো শাহরিয়ার। আমার দোয়া রইল তোমাদের জন্য। আজ থেকে আমার জন্য তুমি মরে গেলে। তোমার জন্য তো আমি ছিলামই না। ভালো থাকো। নিজ রুমে সবেমাত্র ফিরেছে শাহরিয়ার, তবে এখন ঘুমের প্রয়োজন। সারাদিনের ধকল এবং ছেলের বিয়ের খবর নিতে পারেনি শাহরিয়ারের মা। আপাতত তাকে সামাল দিচ্ছে তার দুই ফুপু। আবৃত্তির সাথে বিয়ের খবরটা বাতাসের থেকেও দ্রুত ছড়িয়ে পড়েছে। রত্না বেগম আপত্তি করেনি, করেও লাভ নেই। কেবল ক্ষোভটা মেয়ের প্রতি। কবুল বলার আগে একটা বার জানাতে পারত তো। কিন্তু ফয়সাল সাহেব তাকে বোঝালেন। আবৃত্তি জানতো না সেসব, কিছুই জানালেন। তবু মায়ের মন কুগায় ছিল। তারও তো বিয়ে হয়েছিল খালাতো ভাইয়ের সাথেই। তাকেও বিয়ে করার জন্য পাগলামি করেছিল আবৃত্তির বাবা। দিন শেষে তাকে ঠকতে হয়েছে। নিঃশেষ হয়ে বেঁচে থাকাটা যন্ত্রণার, কিন্তু মেয়ের বেলায় এমন হতে দেবেন না। কিন্তু যদি এমন কিছুই হয়, তখন কি করবে সে? রুমে ফিরে শাহরিয়ার শাওয়ার নিয়ে বিছানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। বালিশে মাথা রাখতেই তার দুই চোখে ভর হয়ে এলো, কিন্তু হাতটা ভীষণ ফাঁকা লাগছে। পুরো সকাল আবৃত্তি এই হাতে মাথা রেখে ঘুমিয়েছে। তার এই মুহূর্তে ভীষণ ভীষণ প্রয়োজন মেয়েটাকে। কিন্তু এখন গেলে কেমন হবে? কাকে কি ভাববে? তাছাড়া তার বাসায় এত মানুষের মাঝে সে বের হবে কি করে? এসব ভেবে একবার উঠে বসে পুনরায় বালিশে মুখ গুজে শুয়ে পড়ল শাহরিয়ার। ঘুম ঘুম ভাব, অথচ ঘুম না আসাটা আরও যন্ত্রণার। মিনিট 20 পর দরজায় টোকা পড়ল। কেবল একটু ঘুম এসেছিল, সেটাও উবে গেল। আবার কি হলো ভাবতে ভাবতে টি শার্ট গায়ে জড়ায়ে দরজা খুলল সে। দরজায় তার দাদি দাঁড়িয়ে আছে, তার পেছনে দাঁড়িয়ে আছে বর্ণ, রিমঝিম ও ওর বোন। দাদি দরজায় দাঁড়িয়েই বলল, ভাইজান, বিয়ের পর স্ত্রীকে আলাদা রেখে একই বাসায় রাত কাটানো উচিত না। এক বিছানায় থেকে মাঝে দূরত্ব রাখতে হয় না, শয়তান ঢুকে পড়ে। এই না আমাদের নাতনি নিয়ে গেলাম। শাহরিয়ার তাকিয়ে দেখলো সবার পেছনে গোলাপি রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে আবৃত্তি। তার হাতে চুড়ি, গলায় পাতলা চেন এবং নাকে নাকফুল, ঠিক যেন বউ বউ ভাব। স্মিত হাসলো সে। দাদি কি করে জানলো তার নাতনিকে এই মুহূর্তে না পেলে সে প্রায় দম বন্ধ হয়ে মরতে বসেছিল? আবৃত্তিকে দেখে শাহরিয়ারের চোখে যেন হাসি ফুটে উঠেছিল। সেই হাসিটা আর কেউ দেখতে না পেলেও তার দাদি ঠিকই দেখতে পেয়েছিল। নাতিকে আর লজ্জায় না ফেলে সে বাকিদের তাগিদ দিয়ে বলল, এই তোরা এবার চল দেখি, আজ পুরো দিন যে ধকল গেছে সবার উপর দিয়ে ঘুমাবি চল।
কিন্তু রিমঝিম কিছুটা গো ধরে বলল, না পারিস না, দেখছিস আবৃতিকে, ও দাঁড়িয়েই ঘুমিয়ে যাচ্ছে। সিজাদের কথায় সবাই পেছনে ফিরে তাকালো। আবৃতি মোটেও ঘুমিয়ে পড়েনি, কেবল তার দুই চোখ ফুলে গেছে অতিরিক্ত ঘুমানোর কারণে। তাকে রুমের ভেতরে প্রবেশ করিয়ে দিয়ে তারা চলে গেল। আবৃতি এই রুমে ছোটবেলা থেকে অসংখ্যবার এসেছে। এমন নয়, ভদ্রভাবে আসা হতো এখানে। খুব প্রয়োজন না পড়লে শাহরিয়ারের রুমে অন্য কোনো মেয়ের উপস্থিতি বরাবরই অপছন্দ ছিল তার মায়ের। এদিকে শাহরিয়ার পেছন থেকে আবৃতিকে দেখছে। আজ থেকে সত্যি তারা একসাথে থাকবে? ক্লাস শেষে ক্লান্ত শরীরে ঘরে ফিরে এই মুখখানা দেখবে? ওয়ার্ড্রোবে তার কাপড়ের পাশে এই মেয়েটার কাপড় থাকবে? ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াবে? এসব কত কিছু মনে হলো, সেসবের কোনো হিসেব নেই তার কাছে। কিন্তু হুট করেই মনে পড়লো তার ঘরে তো ড্রেসিং টেবিল নেই, বড় একটা আয়না লাগানো। আবৃতি তার প্রসাধনী রাখবে কই? তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। পেছন ফিরে শাহরিয়ারকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আবৃতি জিজ্ঞেস করলো, আপনি কি আমি আসার কারণে বিরক্ত হচ্ছেন? হুট করে এমন কেন মনে হলো? এভাবে দাঁড়িয়ে আছেন যে? ভাবছি কি? তুমি সত্যি আমার হয়ে গেলে পাখি। এই খাঁচায় তোমাকে সারা জীবন বন্দি থাকতে হবে। এক্ষুনি বেরিয়ে যাব। পা ভেঙে ফেলবো। পুলিশে জানাবো। জানাও, ফোন দিব? তোমার ফোন তো নিয়ে আসো নে। আপনি কি আমাকে একটুও ভয় পাচ্ছেন না? আশ্চর্য আবৃতি, আমি তোমাকে ভয় কেন পাবো? যদি সত্যি পুলিশে নালিশ করি, নারী নির্যাতনের মামলা হয়ে যাবে কিন্তু। তারপর লোকে তোমাকে দেখে বলবে, দেখ এ মেয়ের স্বামী জেল ফেরত আসামি। তোমার শুনতে ভালো লাগবে? ওর রুমের দরজা লক করে শাহরিয়ার জানালার পর্দা টেনে দিয়ে বলল, বাকি ঝগড়া আগামীকাল করবো, কেমন? আজ আমার ভীষণ ঘুম পাচ্ছে। আবৃতি জবাবের অপেক্ষা না করে সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কিছু সময় তারপর আবৃতি ঘুমের প্রস্তুতি নিচ্ছিল। আজ আর তার ঘুম হবে না। সন্ধ্যে থেকে ইচ্ছে মতন ঘুমিয়ে চোখ ফুলিয়ে ফেলেছে সে। তার চোখে বরং শুয়ে শুয়ে চিন্তা করা যাক কি করে সে শাহরিয়ারের মায়ের সম্পর্ক ভালো করা যায়, কিংবা পরীক্ষার পর কি করা যায়। এসব নানান চিন্তা করার সময় তার ঘুম আসছিল না। বিছানায় গিয়ে বলে এপাশ ওপাশ করছিল, অপর পাশে শাহরিয়ার দিব্যি ঘুম। এবারে আবৃতি সোজা হয়ে শুয়ে কপালে হাত রাখতে অনুভব করলো শাহরিয়ারের মাথা রেখেছে তার কাঁধে, হাত দিয়ে তাকে পেঁচিয়ে ধরলো। আবৃতি বুঝতে পারলো সে ঘুমায়নি। তার চুলে হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, মন খারাপ আপনার? ভয় হচ্ছে মাকে নিয়ে। তুমি মানিয়ে নিতে পারবে তো? এমনও তো হতে পারতো আপনি আমাকে ছেড়ে মায়ের কথা মতো সব করতে পারতেন। তোমাকে ছাড়া দম বন্ধ হয়ে মরে যেতাম আমি। এই যে এখন এই সময়টা তুমি আমার কাছে আছো, সেটা অন্য কারোর সাথে থাকতে এটা কল্পনা করো যে ভীষণ যন্ত্রণার। এত ভয় কেন আপনার? আমি কোথাও যাচ্ছি না। সে সময় অনেক কথা হলো দুজনের। অনেক না বলা কথাগুলো শাহরিয়ার দিব্যি বলে দিল আবৃতির লাবডাব শব্দ শুনতে শুনতে। অপরদিকে আবৃতি ভেবেছিল আজ বুঝি তার ঘুম আসবে না, অথচ সবচেয়ে শান্তির ঘুম নেমে এলো তার ওই দুই চোখে। সকালবেলা আবৃতির ঘুম ভেঙেছে সবার আগে। সে হাত দিয়ে শাহরিয়ারকে সরিয়ে নিচে নেমে এমন সময় পেছন থেকে শাহরিয়ার বলল, শোনো, তুমি একটু স্বাভাবিক হবে। অস্বাভাবিক কি হলো? ভয় আছো, মা তেমন কিছু করবে না। আমি ভয় পাচ্ছি না, কিন্তু মানিয়ে নিতে হবে। ঘুম থেকে আগে উঠেছ তো আশা করতেই পারে এক কাপ চা। আবৃতি স্মিত হাসে। সে বেশ বুঝতে পারে শাহরিয়ার নিজেও চিন্তা করেছে। সকালে চা বানিয়ে নাস্তার জন্য হাত বাড়ায় আবৃতি। কি বানাবে চিন্তা করছিল। এমন সময় শাহরিয়ারের বাবা রান্নাঘরে উকি দিয়ে বলল, কি করেছিস? চা বানাচ্ছি। হ্যাঁ। এর মানে প্রতিদিন সকালে চা পাবো? হ্যাঁ, আপত্তি নেই। বুঝিস কিন্তু তোর চাচি সকালের নাস্তা খুব কম বানায়, আমরা বাইরে বেশি খাই। নিশ্চয়ই দিচ্ছিস আজ থেকে সকালে নিজের চা আর নিজে বানাতে হবে না। আবৃতি কিছুটা অবাক হলো। চাচার কথায় বুঝতে পারছে সকালবেলা চা কখনো তার স্ত্রী বানিয়ে দেয় না। সে একটা কাপে চা ঢেলে তার হাতে দিয়ে বলল, নাস্তায় কি খাবেন বাবা? পরোটা আলু ভাজি নাকি অন্য কিছু?
ফ্রিজে দুধ থাকলে একটু সেমাই রেঁধে ফেল তো মা, সাথে গরম পরোটা। সম্মতি জানিয়ে আবৃত্তি কাজ শুরু করলো। প্রায় 1.25 ঘন্টা পর খাবারের নাস্তার টেবিলে রাখতে শাহরিয়ারের বাবা এবং শাহরিয়ার এলো। খাবার মুখে তুলে তৃপ্তিতে চোখ বন্ধ করলো, বলল, ভাগ্যিস তুই বেটা আমার শ্বশুরবাড়ি পা পিছলে পড়িসনি, না হইলে এই খাবার আমাদের কপালে জুটতো না। শাহরিয়ার বলল, তাহলে বলো, জিতেছি আমি? তোমার থেকে অন্তত জিতেছি। দেখতে হবে তো মেয়ে কোন বাড়ির। অস্থির শ্বাস ফেললো শাহরিয়ার। অন্তত বাবার একটা টান তৈরি হয়ে যাবে, একটা সময় মা নিজেও ঠিক মেনে নেবে এমন আশা করলো সে। অথচ তারা জানতেই পারলো না নিজের জেদ বজায় রাখার জন্য শাহরিয়ারের মা আত্মঘাতী হতেও দুইবার চিন্তা করেনি। ভালোবাসা মরে যায় না, ঠিক তেমনি অবহেলায় সতেজও থাকে না। ইচ্ছায় অনিচ্ছায়, যোগাযোগে, আদরে, সোহাগে, অভিমানে জিয়ে রাখতে হয় ভালোবাসাটা। যে মানুষ এসবের কিছুই বোঝে না, সে ভালোবাসার কি বুঝবে? ভালোবাসা ব্যাপারটা একটু অন্যরকম। একবার কাউকে ভালোবেসে ফেললে তাকে ভালোবাসা বাদ দেওয়া যায় না। তবে একতরফা ভালোবাসাটার সম্পর্ক না থাকলেও চলে। সেই মানুষটা সবসময় পাশে পাশে থাকে, তাকে কেউ দেখতে পায় না, কেবল অনুভব করা যায়। অলৌকিকতায় সে হাসায়, আবার প্রেমেও ভাসায়। না আছে ছেড়ে যাওয়ার কোনো ভয়, আর না আছে হারানোর কষ্ট, কারণ সে হারিয়েছে ইতোমধ্যেই। এখন যে আছে সে তো মস্তিষ্কের স্নায়ু কোষে বসবাস করে, তাকে কেড়ে নেওয়া সহজ হয় না। ওয়াজিফার কথাগুলো শুনে মাথা নিচু করলো আবৃত্তি। নিজের প্রতি কেমন একটা অপরাধবোধ কাজ করছে। সে নিজেও জানতো তাদের কথা। শাহরিয়ার মানিয়েছে নিতে পারত, কিন্তু সে চায়নি। আবৃত্তি না থাকলে হয়তো চাইতো। মেয়ে হিসেবে ওয়াজিফা চমৎকার একজন মানুষ, কেবল শিক্ষিতই নয়, এই মেয়েটা গুণবতীও বটে। বাহ্যিক সৌন্দর্য দেখে যে কোনো পুরুষ তাকে পছন্দ করবে, অথচ এই মেয়েটা এক পুরুষে আসক্ত ছিল না, এখনো আছে। দেখতে দেখতে 3টে মাস পার হয়ে গেছে আবৃত্তি এবং শাহরিয়ারের বিয়ের। এই 3 মাসে অনেক রকম ঝামেলা করার চেষ্টা করেছে শাহরিয়ারের মা। আবৃত্তি যেদিন প্রথম শ্বশুরবাড়িতে সকালে নাস্তা বানানো, সেদিন ঘুম থেকে উঠে বেশ বেলা করে, রাতে নাকি 4টে ঘুমের মেডিসিন খেয়ে নিয়েছিল। এটা কেউ খেয়াল করেনি বলে ঘুম থেকে উঠে বেশ রাগারাগি করলো। সে ভেবেছিল তাকে হাসপাতালে নিবে, অথচ যখন দেখলো তার কিছুই হয়নি, তখন সে রাগটা পড়েছিল শাহরিয়ারের বাবার ওপর। আড়ালে খিলখিল করে এসেছিল অদিতি এবং রিমঝিম। তাদের মতে ব্ল্যাকমেল করতে চাওয়া ভদ্রমহিলা ব্ল্যাক আউট হয়ে গেছে। মরার জন্য সে তো খায়নি, খেয়েছিল ভয় দেখাতে, যেটা জেগে থেকেও সে করছিল। ওয়াজিফার দিকে তাকালো আবৃত্তি। মেয়েটা অনেক শুকিয়ে গেছে, তীক্ষ্ণ নাকে জল জল করা নাকফুলটা শেষ বিকেলের রোদ এসে পড়েছে। এই মেয়েটা শাহরিয়ারের পছন্দ কেন ছিল না? একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ। আমার প্রতি তোমার অনেক রাগ, তাই না? হ্যাঁ, একটা সময় হয়েছিল জঘন্যতম পরিকল্পনাও করেছিলাম, কিন্তু রিজিক বড়ই অদ্ভুত। শাহরিয়ার আমার রিজিকে নেই। আমি যদি সরে যাই, তোমরা আবার এক হবে? আবৃত্তির কথায় তার দিকে তাকালো আজিফা। সেই দৃষ্টি ছিল বড্ড অভিমান। একটা ঠোক গিলে সে বলল, না। কেন? আমি তো তোমাদের মাঝে চলে এসেছি। আমি যাকে চাইতাম সে অন্য কেউ ছিল। তুমি ছেড়ে দিলে যে আসবে সে অন্য কেউ হবে। তোমার গন্ধ গায়ে মেখে আমার কাছে সে আসবে, এটা আমি কেন মেনে নিব? তুমি তো মুভ অন করতে পারোনি। কে বলে পারিনি? এই যে সবার সাথে হাসছি, অফিস করছি, রান্না করছি, আমি ঠিক আছি। তোমার চোখ মুখ বলে দেয় তুমি ভালো নেই। তোমার শুকনো ঠোঁট বলে দিচ্ছে কতটা অসহায় তুমি, একমাত্র আমার জন্য। নিজের উপর দোষ টেনে নিও না। আমি তার পছন্দ কখনোই ছিলাম না। যদি থাকতাম তাহলে তৃতীয় ব্যক্তি আসতো না। এখন আমি তোমাদের মাঝে তৃতীয় ব্যক্তি আবৃত্তি।
আমাকে নিয়ে এসব চিন্তা বাদ দাও, নিজের সংসার করো। স্বামীকে অন্যের হাতে তুলে দিবে এমন কথা বলো না। তোমার মতো সবাই এমন ভাগ্যবতী না। তুমি যা পেয়েছো তার জন্য আমি সারা জীবন আরাধনা অধ্যাবসায় করেও পাইনি, তাই আগলে রেখো। মামি বলছিল বিয়ের প্রস্তাব এলে না করে দিয়েছো তুমি। একদিন বিয়েটাও করে নিব, সব গুছিয়ে নিব। ওয়াজিফার হয়তো কান্না লুকিয়ে রাখতে পারবে না বলেই ওইখান থেকে উঠে চলে গেল। আবৃতি পেছন থেকে দেখতে পেল মেয়েটা বড্ড দ্রুত হাঁটছে। রুমে প্রবেশ করার পূর্বে 2 হাত একবার চোখ মুছে নিল, দীর্ঘশ্বাস ফেলল আবৃতি। কারণ তার মতো করে হয়তো সে নিজেও কোনো একদিন শাহরিয়ারকে ভালোবেসতে পারবে না। বড্ড অভিমান হতো তার। কি হতো যদি এই মেয়েটা তার ভালোবাসাটা পেত? মেয়েটা হয়তো হাসতে জানতো, তার মুখে হাসি লেগে থাকতো। এই যে দক্ষিণা বাতাসে আজ মেয়েটার দম বন্ধ হয়ে আসছে, সে হয়তো এই বাতাসে অপেক্ষা করতো শাহরিয়ারের জন্য, যেমনটা সে করেছে। শাহরিয়ার ফিরল আরো 2 ঘন্টা পর, যখন মাগরিবের আজান হবে। আজ তারা ওয়াজিফাদের গ্রামের বাড়ি এসেছে। নতুন বউয়ের সবাই প্রশংসা করছে, কিন্তু অদ্ভুত বিষয়, ওয়াজিফা আশেপাশে এলেই প্রশংসার পরিমাণ বেড়ে যাচ্ছে। আবৃতি শাহরিয়ারকে নিয়ে তামাশার ছলে অ্যাডাল্ট কথা ইঙ্গিত দিচ্ছে। ওয়াজিফা চাইলে রিয়াক্ট করতে পারত, সবার সামনে আবৃতিকে ছোট করতে পারত, কিন্তু মেয়েটা মাথা নিচু করে কেবল মাটির চুলোয় রান্না করে গেল। রান্না শেষ হতেই আবৃতি দেখতে পেল তার 2 চোখ লাল হয়ে আছে। একজন এটা নিয়ে তামাশা করে বলল। বোকার মতো হাসল ওয়াজিফা। তার পাশে এসে দাঁড়িয়ে ওয়াজিফার মা জবাব দিল। মেয়ের হাত ধরে টেনে ভেতরে নিয়ে গেলেন ভদ্রমহিলা। দরজা আটকে দিয়ে সে মায়ের বুকে আঁচড়ে পড়ে কাঁদতে কাঁদতে পড়ল। মা, আমার দম বন্ধ লাগতেছে। মা, আমার বুকের ভিতর এমন কেন লাগতেছে? আবৃতির আফসোসের সুর মোটেও পছন্দ হয় না শাহরিয়ারের। কিছুটা বিরক্ত হয়ে সে বলল, ওয়াসিফা যখন এটা নিয়ে কথা বলতে চায় না, তুমি কেন তো বেশি কথা বলছো? একটু বেশি হচ্ছে না? মানুষ হিসেবে খারাপ লাগছে। খারাপ লাগা যাবে না আবৃতি, এটা অন্য কাউকে নিয়ে নয়, তোমার স্বামীকে নিয়ে বলছে, আর তুমি নিজে উস্কানিমূলক কথা বলছো। সে কিছু বলেনি, আমি নিজেই বলেছি। কারণ সে বাস্তবতা বলছে, নিজের আত্মসম্মান বজায় রেখে চলতে চায় না। তুমি সেটা বুঝতে পারছো না। ওকে সহমর্মিতে দেখাতে গিয়ে উল্টো অপমান করছো। একজন অতীত ভুলতে চাইলে তাকে ভুলতে দাও আবৃতি। শাহরিয়ারের ধমকের কাছে আর কোনো কথা চলে না। এই মুহূর্তে সে টিচার মোডে চলে গেছে। এই মুড বেশ ভয় পায় মেয়েটা। কিন্তু স্ত্রীর অধিকার বলেও তো একটা কথা আছে। তার স্ত্রীর অধিকার আছে এই মুহূর্তে গাল ফুলিয়ে অভিমান করে বসে থাকাটা। সে তাই করলো। নিছক অভিমানেই গলে যায় শাহরিয়ার। তার হাতে হাত রেখে বলে, কাউকে ভালোবাসাটা বড্ড অন্যায় আবৃতি, যদি তাকে বিয়ে করার নিয়ত না থাকে। আমি সেটা বলিনি, কেবল বাইরে অনেক সুন্দর আবহাওয়া, তুমি কি যাবে? জানোর বাড়িতে, ও বাড়িতে আমার একটা সাইকেল আছে, চলো। উত্তরের অপেক্ষা না করে শাহরিয়ার এক প্রকার তাকে টেনে নিয়ে বেরিয়ে যায় রুম থেকে। চাঁদের আলোতে পরদিন বিকেলে শাহরিয়ারের মা পুনরায় আঁচলে 2 চোখ মুছে। চোখ দুটো তার লাল হয়ে গেছে। নাক টেনে টেনে সে বলল, শত্রু যদি ঘরেই থাকে তাহলে কিছুই করার থাকে না। এই বাড়ির সবাই আমার বিপক্ষে, আমি একা কি করে পারবো? ওরা সবাই মিলে আমাকে নাস্তানা বোধ করে ছাড়বে। এই মেনে নেওয়াটাই পারছি না। আমার ছেলের আশেপাশে ওই মেয়েকে আমার সহ্য হইতেছে না। বান্ধবীর দিকে 1 গ্লাস পানি এগিয়ে দেয় শায়লা বেগম। শাহরিয়ারের মা তার ছোটবেলার সই। আজ তার কাছে একটা অযৌক্তিক পরামর্শের জন্য এসেছে। শায়লা বেগমের 4 ছেলে, সবাই তার কথা মান্য করে চলে। এমনকি ছেলের বউগুলো লক্ষ্মীমন্ত পেয়েছে। শাশুড়ির কথাই যেন এই বাড়ির শেষ কথা। সে কিভাবে নিজের ছেলের বউদের হাতে রেখেছে এটাই জানতে এসেছে সে। সইয়ের এমন হঠকারিতায় উদ্বিগ্ন হলেও প্রকাশ করল না শায়লা বেগম।
তার সবই কাচ্ছে। এই কথা বলে যে ছেলেটা নিজ ইচ্ছে মতো বিয়ে করেছে সেই মেয়েকে মেনে নিতে পারছে না, অথচ এই ঘরের কথা সবার অজানা। শায়লা বেগমের বাড়ির প্রতিটি ছেলে নিজ নিজ স্ত্রীকে পছন্দ করেই এনেছে। সম্পর্কের কথা শায়লা বেগম জানার পর এক মুহূর্ত দেরি করেনি, প্রস্তাব পাঠিয়েছেন। সমাজের সকলের সামনে নিয়ম মেনে সন্তানের সুখের কথা চিন্তা করে নিজের পছন্দের কথা মনেই রাখছেন। সারা জীবন সংসার করবে তার ছেলে, সে যদি মেনে নিতে পারে তবে তার আপত্তি বড় বিষয় না, করাই ভালো। এই যে বড় বউয়ের কপালে একটা কাটা দাগ, যে দাগটার জন্য পুরো জীবন মেয়েটা কথা শুনে এসেছে, বারবার পাত্রপক্ষ ফিরে গেছে, অথচ তার ছেলেটা সেই কাটা দাগই আদর সোহাগ করে। বাকি বউরা যেসব নিয়ে হাসাহাসি করে, বড় বউকে জ্বালাতন করে, সব কিছুই দেখে শায়লা বেগম। তার ছেলেদের সমস্যা না হলে তার কি? অথচ সমাজের চোখে সে একজন শাশুড়ি। এই যে প্রতিদিন বিকেলবেলা আসরের নামাজ শেষে তার স্বামী পুত্রদের জন্য ঠোঙায় করে ভেলপুরি, ঝালমুড়ি, ভাজা পোড়া নিয়ে আসে, বাড়ির বউরা সেসব খাওয়ার সময় আটায় খিলখিল করে হাসে। এসব লোকে দেখে না, লোকে দেখে শায়লা বেগমের ইশারায় ছেলের বউরা যে কোনো কাজ করে, তাদের সেবা যত্ন করে। 2 ঈদ বা বিশেষ প্রয়োজন ছাড়া বাপের বাড়ি যায় না, কিংবা শাশুড়ি বা শ্বশুরকে অসুস্থতায় সেবা করা। শায়লা বেগম শাহরিয়ারের মাকে তেমন কিছুই বললেন না, তিনি কেবল কুবুদ্ধি দিয়ে বললেন, কেন? আমি তো চাই আমার ছেলের থেকে ও দূরে থাকুক। তুই ঠিক কি বলতে চাইছিস? শাহরিয়ারের মায়ের এই আইডিয়াটা বেশ পছন্দ হলো। খুশি মনে সে বেরিয়ে গেল। তার পিছনে দাঁড়িয়ে শায়লা বেগম মনে মনে বললেন। শাহরিয়ারের মা গেটের সামনে এসে থমকে দাঁড়ায়। বছর 16-র এক মেয়ে গাছের থেকে মেহেদি পাতা তুলছে। পরিচয় জানতে চাইলে বলে শায়লা বেগমের মেয়ে শিমু। মেয়েটিকে ভীষণ মনে ধরেছে তার, ওয়াজিফার থেকেও সুন্দরী, অল্প বয়সী। ফিরতে ফিরতে তার কেবল মনে হয় সইয়ের কাছে তার মেয়েকে চাইলে নিশ্চয়ই সে ফেরাবে না। পৃথিবীতে সবচেয়ে কাছের এবং গভীরতম সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক। একেই মায়ের গর্ভে জন্ম নেওয়া মানুষের এই সম্পর্কটা সময়ের কালস্রোতে হয়ে যায় সবচেয়ে বিষাক্ত একটি সম্পর্ক, যেখানে মাসের পর মাস, বছরের পর বছর কথা না বলে, কারোর মুখ না দেখে দিব্যি কাটিয়ে দেয়। সামান্য বিষয় নিয়ে ভাই ভাই কিংবা ভাই বোনের মাঝে তৈরি হয় আকাশ সমান দূরত্ব। শাহরিয়ার এবং ওয়াজিফার বিষয়টা কোনো সামান্য বিষয় না থাকলেও শাহরিয়ারের মা এবং মামার মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি হলো। এর সম্পূর্ণ রাগ গিয়ে পড়ল আবৃত্তির ওপর। এমনিতেই আবৃত্তি বিয়ের পর সবার সাথে নতুন করে তৈরি হওয়া সম্পর্ক নিয়ে চিন্তিত ছিল, উপরন্তু শাশুড়ির এমন ব্যবহারে আরও মিলিয়ে গেছে। শাহানা বেগম প্রথমে আবৃত্তির যখন তখন ফ্ল্যাট থেকে বের হওয়া বন্ধ করলো। ইচ্ছে হলে সে নিচে আসতে পারে না। শাহরিয়ার এবং তার বাবার অধিকাংশ সময় বাসার বাইরেই থাকে। এটাই সুযোগ নিয়েই গৃহবন্দী করে ফেলল মেয়েটাকে। পাছে তার জন্য মা ছেলের সম্পর্কে আরও অবনতি হয়, এমন ভেবে আবৃত্তি নিজেও চুপ করে রইল। একদিন বিকেলে বেলা বাইরে যখন আঁধার ঘনিয়ে এসেছে, বর্ষায় মেঘ ঘন জমেছে আসমানের বুকে, ঠিক সাহারা বেগম তখন ঘুমোচ্ছিলেন। নিজ ফ্ল্যাটের তালা দেখে নিচে নেমে এলো। নিচে দাদির কাছে এসে জানতে পারলো রত্না বেগম নিচের বাবার বাড়িতে গিয়েছেন অদিতিকে সাথে নিয়ে। দাদির পাশে বসে টুকটাক কথা বলছিল। মেয়েটার এলোমেলো চুল দেখে তার দাদি তেলের বোতল দিয়ে এসে বলল। কুলসুম গরম তেল এবং দাদির আল্লাতে ভীষণ ঘুম পেয়ে গেল তার। বাইরে তখন ঝুম বৃষ্টি। দাদির কোলে মাথা রেখে বেশ কিছু সময় ঘুমিয়েছিল সে। হাতের ব্যথাটা যেন টনটন করে উঠেছে। আজ পুরো ফ্ল্যাটের ফ্লোর নিজে হাতে 2 বার করে মুছতে হয়েছে। কাপড় দিয়ে বেলকনিতে পানি দিয়ে কাপড় দিয়ে বালতিতে পানি নিয়ে একবার হলে সমস্যা হতো না, কিন্তু 2 বার করে একই কাজ করার কারণে বেশ ক্লান্তি লাগছিল তার। দাদির থেকে বিদায় নিয়ে শাহরিয়ারদের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়াতেই সেখানে তালা দেখতে পেল। ভ্রু কুঁচকে গেল তার। এই ঝুম বৃষ্টির মাঝে শাহানা বেগম কোথায় যেতে পারে? তাছাড়া শাহরিয়ারের আসার সময় হয়ে গেছে। খেয়াল করে দেখলো নিজের ফোনটাও তার কাছে নেই। পরবর্তীতে মনে হলো ফোন চার্জে ছিল। হঠাৎ করে ভয় লাগতে শুরু করলো তার। কিছু হয়নি তো?
শাহানা বেগমের স্পষ্ট আদেশ ছিল সে যেন না বের হয়। তার কথা কারণেই প্রায় মাসখানেক বের হয়নি মেয়েটা। কিন্তু কতদিন বন্দি অবস্থায় থাকবে? রাত 10টার পার হলেও যখন কেউ ফিরল না, তখন আবৃত্তি ভয়ে বাস্তবে রূপান্তরিত হলো। দাদির ফোন দিয়ে শাহরিয়ারকে কল দিল সে। 2বার রিং হওয়ার পর শাহরিয়ার রিসিভ করলো। দাদিমা কিনা হাসপাতাল থেকে ফিরছে, এসে কল দিচ্ছে। আবৃত্তি এপাশ থেকে জবাব দেওয়ার পূর্বে কল কেটে গেছে। মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকতে লাগলো মেয়েটা। এক অজানা ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। মনে হচ্ছে অদৃশ্য কোনো কিছু শুষে নিচ্ছে তার শরীরের সকল শক্তি। গরম দুধে বা পায়ে লেগে অনেকটা পুড়ে গেছে শাহানা বেগমের। ডাক্তার বলেছে ভাগ্যিস পানি দিয়েছিল, না হলে গুরুতর ক্ষতি হতে পারত। মাকে 2 হাতে জাপটে ধরে নিয়ে এসেছে শাহরিয়ার। প্রায় সবাই এখন শাহরিয়ারদের ফ্ল্যাটে দাঁড়ানো। অজানা কোনো এক ভয়ে আবৃত্তি দূরে দাঁড়িয়ে আছে। তার কথা বেমেলাম ভুলে বসেছে শাহরিয়ার। মায়ের জন্য একরাশ চিন্তা তার চোখে মুখে ঘুরঘুর করছে। টাইয়ের নটটা ঢিলে হয়ে গেছে, শার্টের হাতা গোটানো। 1 গ্লাস পানি মা আবৃত্তিকে জিজ্ঞেস করলেন। ওর তো মায়ের এমন খবর, ইয়াসারা ছুটে এসেছে। এসেই তার ক্ষোভ গিয়ে পড়েছে আবৃত্তির উপর। ভয় মেয়েটার চেহারা পাঙ্কুশ বর্ণ ধারণ করেছে। আবৃত্তির কিছু বলার পূর্বে শাহরিয়ার বলল, আমি বাসায় ফিরে দেখি মায়ের সারা গায়ে দুধ লেগে আছে। সে পা ধরে বসে কান্না করছে, পায়েও বেশ লেগেছে। তোমাদের ডাকার মতো সময় হয়নি, মনে হয়েছে মায়ের চিকিৎসার প্রয়োজন। বেশ ভালো করেছিস, কিন্তু এখানে আবৃত্তির দোষ নেই। তাও তো এখন তোর দাদুর সাথে ছিল। কেন ও দাদুর সাথে থাকবে? মায়ের ছেলেকে পছন্দ, অথচ মাকে পছন্দ না কেন? শাহানার কথা ধরনে কিছুটা বিরক্ত বোধ করলেন ফয়সাল সাহেব। গলার স্বর কিছুটা উঁচু করলেন। শাহানারা বলল, এটা কেমন কথার ধরন? তোমার ভদ্রতা সব ভুলে গেছো? সম্পর্কে ও তোমার বড় ভাইয়ের স্ত্রী। এর জন্যই বলছি দাদা, ও যদি বাসায় থাকতো তাহলে তো মা নিজ থেকে চা বানাতে যেত না, এত কিছু হতো না। চা না বানিয়ে দিলেও অন্তত মা যখন ব্যথা পেয়েছিল তখন সহ্য করতে পারতো, কিন্তু ও ছিল না। বিকেলবেলা মা চা খায় এটা সবাই জানে। কি প্রয়োজন ছিল ওর তখন বাইরে যাওয়ার? আমাকে একটু বলবে? নাতনির কথার কোনো জবাব দিতে পারল না ফয়সাল সাহেব। ভদ্রলোক আবৃত্তির দিকে তাকিয়ে শাসনের সুরে বললেন, তুমি কোনও বাইরে গিয়েছিলে? নিজেকে বড্ড অসহায় লাগছিল মেয়েটার। দাদার ধমক শুনে প্রায় কেঁদেই ফেলল সে। এক মন বলছিল শাহরিয়ার তাকে ভুলে বুঝেছে। সবার প্রশ্নের মাঝে সে নিজ উত্তর হয়ে দাঁড়াবে। আবার অন্য মন বলছিল আজকের এই ঘটনার জন্য তৈরি হবে দূরত্ব। আবৃত্তির ঋণাত্মক চিন্তা জিতিয়ে দিয়ে শাহরিয়ার বলল। দাদু কিছুটা অবাক হয়ে বলল, বাড়ির বউ শাশুড়ি অসুস্থতায় না থাকলে লোকে কি বলবে? তাছাড়া তোদের খাবার ব্যবস্থা কে করবে, দেখাশোনা কে করবে? আমরা ম্যানেজ করে নেব, তুমি ওকে নিয়ে যাও। আবৃত্তি কোনো প্রশ্নের উত্তর কিছুই দিতে বা করতে পারেনি। সে কেবল খেয়াল করছিল একটা মানুষের উপেক্ষা। শাহরিয়ার নামক মানুষটা কতটা যত্ন নিয়ে তাকে উপেক্ষা করে চলেছে। একটা বার তার দিকে তাকালো না অবধি। কথা তো দূরে থাক, রত্না বেগম দরজার সামনে দাঁড়িয়ে সবটা দেখল। এগিয়ে সে মেয়ের হাতটা নিজের হাতে নিলেন। ধীরে ধীরে তাকে নিয়ে বেরিয়ে লিফটের 2 চাপলেন। নিজের ড্রয়িং রুমে মেয়েটার মাথায় নিজের বুকের সাথে ঠেকিয়ে কান্নাজড়িত কণ্ঠে বললেন, আমি আজকের এই দিনটারই ভয় পেয়েছিলাম। এবারের ছেলেরা যে খুব যত্ন করে কষ্ট দিতে জানে। তোর নিয়তিও কেমন আমার পথে হাঁটছে, অথচ আমি তোকে বারবার নিষেধ করেছিলাম। মা হিসাবে আমি কি ব্যর্থ? পুরো পৃথিবীর মানুষ যদি কাউকে কষ্ট দেয় এবং সেই কষ্টটা সহ্য করা যায়, যদি একজন বিশেষ মানুষ থাকে যে মানুষটা ক্ষণিকেই সেই কষ্ট ভুলিয়ে দিতে পারে এবং ফুটিয়ে তোলে ভালোবাসার হাসি। সময়ের কালস্রোতে সেই মানুষটা একসময় কষ্ট দেয়, কিন্তু পুরো পৃথিবী তখন ব্যর্থ হয়ে পড়ে দুঃখ ঘুচাতে। আবৃত্তির মনে আজ সেই কষ্ট লেগেছে। পুরো পৃথিবী যে আজ ব্যর্থ হচ্ছে। বিছানায় বালিশ প্রায় ভিজে যাচ্ছে তার 2 চোখের পানিতে। এমন কি অপরাধ ছিল তার? কেবল নিজেই তো নেমেছিল দাদুর কাছে।
এজন্য এত শাস্তি দেওয়ার তো কিছুই ছিল না। সোজা বাসা থেকে বের করে দিল তাকে। না, সে ফিরবে না কোনো দিন। আর ওই মুখ নিয়ে শাহরিয়ারকেও দেখাবে না। কাল সকালে কোথাও চলে যাবে। এক্ষুনি যাওয়া যেত, কিন্তু বাইরে অঝরে বৃষ্টি, মেঘ, দীর্ঘ সময় কান্না করার কারণে মাথা ভার হয়ে আছে। কখন ঘুমিয়েছে নিজেও খেয়াল করেনি। ঘুম ভাঙলো কারো হাতের বন্ধনে। ধীরে ধীরে শক্ত হওয়াতে বিষাদমাখা শরীরে উঠে বসে মেয়েটা। পাশে শাহরিয়ারকে দেখতে পায়। বাহিরের পোশাক এখনো বদলায়নি। চোখে মুখে ভীষণ ক্লান্তি। আবৃত্তি উঠে বসলেও সে ওঠেনি, বরং মাথাটা আরো একটু ভালোভাবে বালিশে রেখে 2 হাত জড়িয়ে দিয়ে বলল, আমি এখনো ফ্রেশ হয়নি। 5টা মিনিট এসে পাশে থাকলে কি হয় তোমার? তুমি তো সুরেশের প্রেমিক হয়ে যাচ্ছ দিন দিন। কেন এসেছেন? বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আবার এখানে কেন এসেছেন? তাড়িয়ে দিলাম কোথায়? আমি তো তোমার বাঁচিয়ে দিলাম। কিভাবে? শাহরিয়ার আবৃত্তির হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, আচ্ছা হয়েছে, সেটা কেবল অ্যাক্সিডেন্ট। কিন্তু কেন জানি না, সবার মনে হচ্ছে তুমি থাকলে এমন হতো না। এটা তোমার সাথে তো হতে পারত, এটা মানছে। তুমি থাকলে সাথে সাথে ব্যবস্থা নিতে পারতে, কিন্তু এটার দায়ভার পুরোটা তোমার নয় পাখি। সবার সামনে বলা উচিত ছিল। লোহা গরম থাকতে তাতে আঘাত করতে হয়। মাঝে মাঝে লাভাকে শীতল হতে দেওয়ার প্রয়োজন হয়। আমি তখন বলিনি বলেছে, পরবর্তীতে বলিনি এমন নয়। মাকে এমন অবস্থায় দেখে আমাদের ভাই বোনের মানসিক অবস্থা ভীষণ বাজে হয়ে পড়েছিল। শাহনারা কান্নাকাটি করছে। এই মুহূর্তে ওকে কিছু বলে মনে আরো চিল্লাচিল্লি বাড়বে। ওর নতুন সংসারে কেবল ঢুকেছে। আমার সংসারে তো 50 বছর পূর্তি হলো, তাই না? বছর না হোক, দিন তো হয়েছে। এমন ব্যবহার না করাও যেত। শাহরিয়ার উঠে বলে, দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি জানি তুমি কষ্ট পেয়েছ, কিন্তু আমি তখন কিছু বললেও পরিস্থিতি বিগড়ে যেত। মা অসুস্থ, বাবার মানসিক অবস্থা ভালো না, এটা তো সত্য। মা তোমাকে এখনো মেনে নিতে পারেনি। মাকে কিছু বলা মানেই তুমি বুঝতেছো না কেন? আমি বুঝেছি আমি ভুল করেছি, কিন্তু সবার কথা চিন্তা করেই তোমাকে এখানে থাকতে বলেছি। আবৃত্তির মন এবার গলে। অভিমানের তারপুরায় এবার সুর কাটে। উঠে চুলে খোপা করতে করতে বলে, কিন্তু আমি চেয়েছিলাম আপনি তখন বলুন। পরে বলেছেন এটার প্রমাণ কি? কি করা উচিত ছিল? প্রমাণ রাখার জন্য ফোন রেকর্ড? মন্দ হতো না। এরপর থেকে করে রাখবো। কি খাবেন? কিছু খাওয়া হয়েছে তো মনে হয় না। বাকিরা খেয়েছে? বাইরে থেকে খাবার আনিয়েছিলাম। পুনরায় মেয়েটার মন খারাপ হয়ে যায়। সে এখনো না খেয়ে বসে আছে সে এখনো না খেয়ে বসে আছে। তারা সবাই বাইরে থেকে খাবার এনে খেয়েছে। কই, সে তো খায়নি। মা এতবার বলার পরেও গলা দিয়ে একটু খাবার অব্দি নামেনি। ভালোবাসার মানুষগুলো এত যত্ন নিয়ে কষ্ট দেয় কি করে? গাল প্রায় ফুলিয়ে বসেছিল। এমন সময় শাহরিয়ার বলল, এত রাতে তুমি কি রান্না করবে আমার জন্য? খুব সমস্যা না হলে ভাত আর ডিম ভাজি দিয়ে চলে যাবেন। চকিতে তার দিকে তাকায় আবৃত্তি। চোখে মুখে বিস্মিত ভাব নিয়ে জিজ্ঞেস করে, আপনি খাবার খাননি? না, কিন্তু এবার ক্ষুধা লেগেছে। করবে কি? ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার ব্যবস্থা করছি। রান্নাঘরে টুকটাক শব্দে ঘুম ভেঙে যায় রত্না বেগমের। দরজার সামনে দাঁড়িয়ে দেখতে পায় আবৃত্তি রান্নাঘরে কাজ করছে। এক চুলায় ভাত বসিয়েছে, অন্য চুলায় হয়তো মাংস। গন্ধে মোমো করছে পুরো ফ্ল্যাট। চটজলদি পর্দার আড়ালে চলে এলেন। তিনি শাহরিয়ারকে দেখে। মেয়ে এবং মেয়ের জামাইয়ের একান্ত মুহূর্ত দূর থেকে দেখা উচিত নয় ভেবে পুনরায় তাকালেন। সৃষ্টিকর্তার কাছে বারবার মিনতি সুরে বলতে লাগলেন, আল্লাহ, আমার জীবনে যদি আমি কোনো দিন কারো উপকারে এসে থাকি, অজান্তে ভালো কাজ করে থাকি, সেই ভালো কাজের প্রতিদান আমি আমার 3 সন্তানকে দিয়েন। তাদের জীবনের দুঃখ দীর্ঘস্থায়ী করিয়েন না। 3 সন্তান। নিজেই মনে মনে কথাটা আওড়ালেন। অদিতিকে সে নিজের মেয়ে হিসেবে মেনে নিতে শুরু করেছেন। তবে ভাত নিয়ে আবৃত্তি যখন রুমে এলো, শাহরিয়ার ব্যস্ত নিজের মাঝে। ফোন রেখে হাত বাড়িয়ে প্লেট নিয়ে বসলো সে। প্রথম লোকমা ভাত আবৃত্তির মুখের সামনে ধরে বলল, তুমি আমার আত্মার অংশ হয়ে গেছো পাখি। আমি তোমাকে ছাড়া নিজেকে চিন্তা করতে পারি না। হয়তো মাঝে মাঝে আমাদের জীবনে এমন পরিস্থিতি আসবে যখন তুমি আমি একে অপরের বিপক্ষে দাঁড়িয়ে যাব, কিন্তু এই বলে কখনো ছেড়ে যেও না ভুল বুঝে।
কারণ ভালোবাসাটা আমার অনেক দিনের। হারালে আমি মরবো না, কিন্তু বেঁচেও থাকতে পারবো না।